আঁকার স্কুল গার্লস স্কুল থেকে শুরু হওয়া আমার ভালোবাসার গল্পের দ্বিতীয় পর্ব আজ। যারা প্রথম পর্বটা দেখেননি তারা দেখতে পারেন, লিঙ্কটা থাকবে ডেসক্রিপশানে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে আজকের পর্বটা সব থেকে এক্সাইটিং। এখানে কিছু ছেলে মানুষই ভালোবাসা রয়েছে, কিছু ডেয়ারিং কাজকর্ম রয়েছে, কিছু পুলিশ কেস রয়েছে এবং সব মিলিয়ে একটা আস্ত ছোটোবেলা রয়েছে। এবং আমার মনে হয় আমার মতো ওই যাদের 90s জন্ম কিংবা তার আগে জন্ম, তারা প্রত্যেকে কোথাও না কোথাও নিজেদেরকেও খুঁজে পাবেন, নিজেদের ছোটোবেলার ভালোবাসাকেও খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। প্রথম পর্বে বলেছিলাম যে ফাইনালি একটি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে গিয়ে আমার ওই ছোটোবেলার লাল ফ্রক পরা মেয়েটির নাম আমি জানতে পেরেছিলাম, ফাল্গুনী ভট্টাচার্য। তো এই নাম জানার পর থেকে মনের মধ্যেই যে আকর্ষণ যেটা অনুভব করতাম সেটা আরেকটু বেড়ে গেছিল। কিন্তু আমি তখন অবধি এই যে আকর্ষণ কেন অনুভব করি বা কী ব্যাপারটা, এগুলো কিন্তু কিছু বুঝতাম না। কেন এটা হচ্ছে এগুলো কিন্তু জানতাম না, কারণ তখন অনেকটা ছোট ছিলাম, 6-7 পড়তাম। তো এরকমভাবেই চলছিল। কিছুদিন পরে তখন আমার ক্লাস 8, একটি রবিবার, আগস্ট মাসের একটি রবিবার, আমি আবৃত্তি শিখে বাড়ি ফিরছিলাম সাইকেলে করে। তো যখন ফিরছি তখন দেখলাম যে একটি কোচিং সেন্টার থেকে ও এবং ওর কিছু বন্ধুবান্ধব বেরোচ্ছে। ওর পরনে ছিল একটা হলুদ রঙের চুড়িদার। তো ওকে দেখলেই আমি একটু সাইকেলটা স্লো করে দিতাম, সেদিনও করে দিয়েছিলাম এবং সাইকেলটা স্লো করে ওর দিকে তাকিয়েছিলাম। তবে সেই দিন এমন একটা ঘটনা ঘটল যেটা ততদিন অবধি ঘটেনি। প্রথমবারের জন্য ওর আর আমার চোখাচোখি হলো। 4 থেকে 5 সেকেন্ড, তারপরে ও চোখটা সরিয়ে নিয়েছিল, কিন্তু আমার সাইকেলে আমি একটা জোরে ব্রেক মেরে থামিয়ে দিয়েছিলাম সাইকেলটা এবং থমকে গেছিলাম। আমার মনের মধ্যে কী হচ্ছিল এক্স্যাক্টলি আমি সেটাকে বলে বোঝাতে পারবো না। অনেকটা ওই পাহাড়ের খাড়াই রাস্তায় টার্ন নেওয়ার সময় একটা ফিলিংস হয়, কিংবা একটা উঁচু নাগরদোলা থেকে নামার সময়, কিংবা র্যাফটিং করার সময় একটা ঢেউয়ের ওপর যখন ওই নৌকাটা ভেসে যায় তখন এই ফিলিংটা হচ্ছিল। অদ্ভুত একটা জিনিস হচ্ছিল। কেন হচ্ছিল, কী হচ্ছিল কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি দেখলাম একটা রিকশায় উঠলো এবং ও চলে গেল, কিন্তু আমি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, চুপ করে দাঁড়িয়েছিলাম। মনটা পুরো এদিক ওদিক হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সত্যি জানি না। তখন আমার ক্লাস 8, আমার বয়স তখন ওই 14-র আশেপাশে, কিছুটা কম 14-র থেকে। তো আমার তখন বন্ধু, দাদা, গাইড, ফিলোসফার বলতে একজনই ছিল, আমার বড় পিসির ছেলে, আমার পিস্তুত দাদা কুচুদা। তো কুচুদা তখন এখানেই ছিল, রাজারহাটেই ছিল আমার বাড়িতে। তো আমি কুচুদার কাছে গেলাম, কুচুদাকে গিয়ে বললাম যে কুচুদা এরকম হয়েছে, এবং আমি না থাকতে পারছি না, আমার মনের মধ্যে অদ্ভুত কিছু একটা হচ্ছে। কুচুদা আমার থেকে 4 বছরের বড় ছিল। কুচুদার তখন ক্লাস 12। কুচুদা বলল, তুই তো প্রেমে পড়ে গেছিস রে। এরকম কী বলছো? বলছে, হ্যাঁ, আমি প্রেমে পড়িনি আজ অবধি কখনো, বা সেরকম হয়নি, কিন্তু আমি শুনেছি যারা প্রেমে পড়ে তাদের নাকি এরকমই হয়। তুই তো প্রেমে পড়ে গেছিস। আমার এটা শুনে খুব একটা খারাপ লাগছিল না, বা আমার মনে হচ্ছিল না আমি খুব পেকে গেলাম বা এরকম কিছু। আমার ভালো লাগছিল যে যাক, আমার জীবনে একটা প্রেম এসছে, তাহলে আমি কাউকে ভালোবাসতে শুরু করেছি, ভালো লাগছিল। এবং এরপর থেকে প্রত্যেক দিন রাস্তায় বেরোলেই, সেটা মায়ের সাথে হোক, সেটা কুচুদার সাথে হোক, সেটা বাবার সাথে হোক, বা সেটা স্কুল যাওয়ার সময় হোক, সব জায়গায় আমি ওই একটা মুখই খোঁজার চেষ্টা করতাম। দুর্গা পুজো আসতো, কালী পুজো আসতো, প্রত্যেক প্যান্ডেলে যেতাম, ঠাকুরকে হাত জোর করে বলতাম যে পরের প্যান্ডেলে প্লিজ আমার সঙ্গে একবার দেখা করিয়ে দাও। ঠাকুর কিন্তু এরকম কখনো হয়নি যে শোনেনি। হয়তো সপ্তমীতে বলেছি, সপ্তমীতে দেখা হয়নি, অষ্টমীতে দেখা হয়নি, কিন্তু নবমীতে গিয়ে ফাইনালি দেখা হয়েছে। আমার একটা কালী পুজোর কথা মনে পড়ে, কিছুতেই দেখা হচ্ছে না, পুরো কালী পুজো চলে গেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভাইফোঁটার দিন আমি কুচুদার সাথে বেরিয়েছি কালী পুজোর ঠাকুর দেখতে। পুরো কালী পুজোটা দেখা হয়নি। আমি এক্স্যাক্টলি সেম কাজটা করছি, প্রত্যেক প্যান্ডেলে যাচ্ছি, ঠাকুরের সামনে দাঁড়াচ্ছি, হাত জোর করে বলছি পরের প্যান্ডেলে দেখা করিয়ে দাও। তো সেদিন একবারও দেখা হয়নি, পুরো কালী পুজো শেষ হয়ে গেছে। ভাইফোঁটার দিন
শেষ প্যান্ডেলেও ঠাকুরের কাছে গিয়ে বললাম যে ঠাকুর খুব খারাপ লাগলো, তুমি আমার কথা শুনলে না, এরকম তো আগে কখনো করোনি। যাই হোক, কী বলবো আর। তো বলে আমি আর কিছুটা আবার বাড়ি ফিরছিলাম। আমার বাড়ি ঢোকার মুখে দেখলাম ও এবং ওর পরিবারের বেশ কয়েকজন, ওর মা বাবা সমেত ওই দিক থেকে হেঁটে আসছে। মানে আমি যদি আরেকটু আগে বাড়ি ঢুকতাম বা 2 মিনিট পরে ঢুকতাম, আমার কিন্তু ওর সাথে আর দেখা হতো না। তো একদম শেষ মুহূর্তে দেখা হয়ে গেছিলো এবং মনে মনে আমি ভগবানকে ধন্যবাদ দিয়েছিলাম। তো এরকমভাবেই চলছিল। কিন্তু আমার বাড়ি একটু কনজারভেটিভ ছিল, তো ওই স্কুলে যাওয়া এবং বাড়ির বিকেলবেলা খেলতে যাওয়ার বাইরে এমনি ওই মানে আমার রাজারহাট এলাকায় টোটো করে ঘুরে বেড়ানোর পারমিশনটা আমার ছিল না। ততদিন অবধি ছিল না যতদিন আমার মাধ্যমিক হয়েছে। মাধ্যমিক হওয়ার পরে 3 মাসের একটা ছুটি থাকে এবং ওই ছুটিটাতে প্রথমবার একটা স্বাধীনতা পাওয়া যায়। তো সেই সময় ওর এক বন্ধু, যে আমার পাড়ায় থাকতো, আমার থেকে জুনিয়র, আমার ভাই, ওর থেকে আমি ওর সমস্ত পড়ার টিউশনের টাইম টেবিলটা জেনে নিয়েছিলাম। যে সোম বুধ শুক্র অমিত স্যারের কাছে সায়েন্স গ্রুপ, মঙ্গল শুক্র সকালবেলা শম্ভু স্যারের কাছে ইংরাজি পড়া, বৃহস্পতিবার বিকেল 5:30টায় কাকুলিদির কাছে ভূগোল পড়া। এগুলো আমি সমস্ত কিছু জেনে নিয়েছিলাম এবং ওই যে 3 মাসের যে ফাঁকা সময়, প্রত্যেক দিন ওই টিউশনের টাইম অনুযায়ী আমি টিউশনের বাইরে কোথাও একটা লুকিয়ে অপেক্ষা করতাম। অবাক ব্যাপারও কিন্তু কখনও দেখেনি। আমার বেশ মনে পড়ে ওই বৃহস্পতিবার বিকেল 5:30টায় ওর ভূগোল পড়া থাকতো। তো আমি মোটামুটি 4:15 নাগাদ ওর ওই কোচিং সেন্টারের বাইরে চলে যেতাম, একটা জায়গায় লুকিয়ে দাঁড়িয়ে থাকতাম। 4:45 নাগাদও ঢুকতো, ওই এক ঝলক ওকে দেখতাম এবং ওইটাই আমার পুরো দিনটাকে তৈরি করে দিত। এরপরে 5টা থেকে 7টা অবধি আমি আবার চারদিক ঘোরাফেরা করতাম, ঘুরে ফিরে এসে আবার ওই কোচিং সেন্টারের সঙ্গে সন্ধ্যে 7টার সময় এসে অপেক্ষা করতাম। একজন নিরামিষ ঘুগনির কাকু ছিল, তার থেকে 2 টাকার ঘুগনি নিতাম এবং ঘুগনি খেতে খেতে ওর জন্য অপেক্ষা করতাম। 7:15-20 ও বেরোতো এবং আবার ওকে 2 চোখ ভরে দেখতাম। এইভাবেই 3 মাস কেটে গেছিলো। এই সময় আমি প্রথমবার একটা ফোন পাই, ভোডাফোনের ম্যাজিক বক্সের একটা সাদা কালো ফোন। তো সেই ফোনটা পাওয়ার পরে, সেই ফোনে কোনো নাম্বার ছিল না, কারণ আমার তখন বেশিরভাগ বন্ধুদেরই ফোন ছিল না। তো আমার এখনও মনে আছে, ফোনটা পেয়ে আমি ফাল্গুনির নামটা সেভ করেছিলাম। নাম্বার ছিল না, কিন্তু কোনো নাম্বার ছাড়াই শুধু নামটা সেভ করেছিলাম, কারণ আমার ওই কন্ট্যাক্ট লিস্টে ফাল্গুনির নামটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। তো হঠাৎ ভাবলাম, শুধু নামে কি হবে, নাম্বারটাও জোগাড় করার চেষ্টা করা যাক। আবার আমার ভরসা হচ্ছে আমার ওই পাড়ার ভাই, যে ওর বন্ধু। তো ওকে গিয়ে বললাম, ভাই কী খাবি বল। বললো যে কেন? না না, কী খাবি বল। বলে যা খুশি খাওয়াও। খাওয়ালাম, খাইয়ে বললাম একটা কাজ করে দিতে হবে। বলি কী কাজ? এলাম, আমাকে না ফাল্গুনির নাম্বারটা জোগাড় করে দিতে হবে। বলি আবার কী ব্যাপার, নাও বলে আমাকে সাথে সাথে ও নাম্বারটা দিয়ে দিল। বলে এটা কিন্তু ওর মার নম্বর, তবে ওই ব্যবহার করে, মানে ও আর ওর মা দুজনে মিলেই ব্যবহার করে, তবে ওই একটাই নাম্বার আছে। তো সেদিন আমি নাম্বারটা পেয়ে গেলাম এবং বাড়ি এসেই তাড়াতাড়ি নাম্বারটা আর কি সেভ করলাম আমার ফোনে। এবং এইবার আমার মনের মধ্যে খুব অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল, খুব ভালো লাগছিল এবং নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে শুধু নাম্বারটা সেভ করে কী হবে, কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে, কিন্তু কী করব। আমার তো অত সাহসও নেই, বয়স তখনও 16 হয়নি, 16 হবে করছে। তো একটা মিসড কল দিলাম, 2বার রিং করলাম, কেটে দিলাম ফোনটা, কারণ এর বেশি আমার আর সাহস ছিল না। কিন্তু ভাবলাম যে এতে মন ভরছে না, কথা বলতে হবে, গলা শুনতে হবে, কারণ গলা তখনও অবধি সেভাবে শুনে ওঠা হয়নি, অ্যাকচুয়ালি কখনোই শোনা হয়নি। আঁকার স্কুলে শুনেছিলাম কি শুনিনি সেটা মনে পড়ে না। অগত্যা ভরসা আবার সেই কুচুদাকে গিয়ে বললাম, কুচুদা এমন কিছু একটা করতে হবে যেখানে ফোন করে ওর সাথে আমি 10-15 মিনিট কথা বলতে পারি। কুচুদা ততদিনে কলেজে পড়ে। তো কুচুদা আর আমি মিলে দুজনে মিলে একটা প্ল্যান বানালাম যে একটা কাজ করা যাক, ওকে একটা ফোন করা যাক কুচুদার নম্বর থেকে, করে বলা যাক যে স্পোকেন ইংলিশের একটা কোর্স আছে, যেমন যেটাতে সে এনরোল করতে চায় কিনা, এরকমভাবে ভুজুং বাজুং দেওয়া হোক। সেই সময় স্পোকেন ইংলিশের খুব পপুলারিটি ছিল, জানি না এখনও আছে কি না। তো কুচুদা ফোন করলো, ফোনটা ওই ধরলো, লাউড স্পিকারে ছিল, এবং কুচুদা বললো আমরা এরকম একটা ইনস্টিটিউট থেকে বলছি, স্পোকেন ইংলিশ শেখানো হয় এই সব, এবং বেশ 5-7 মিনিট ওর সঙ্গে কথা বলতে থাকলো। আমিও কুচুদাকে বললাম চালিয়ে যাও, আর এক মিনিট কথা বলো। কিন্তু বেশিক্ষণ আর হলো না, কারণ ও কিছুক্ষণ পরে বললো, দেখুন আমি তো এই ব্যাপারে বলতে পারবো না, আপনি মায়ের সাথে কথা বলুন। তারপরে মাকে দিয়ে দিল। আমি বললাম এবার ফোনটা রেখে দাও, আর কথা বলে লাভ নেই, কারণ আজকের মতো আমার দিনটা তৈরি হয়ে গেছে।
তারপর প্ল্যান করলাম যে এরকমই করতে হবে, একদিন স্পোকেন ইংলিশ, একদিন কম্পিউটার ক্লাস, এরকম বিভিন্ন জিনিসপত্র করে করে ফোন করতে হবে এবং ওর গলাটা শুনবো, কারণ ওটাই আমার কাছে তখন সব কিছু। পরের দিন আমার আর তর্স হইল না, আমি দুপুরবেলা ভাবলাম যে কিছু একটা করি। আমি একটা মিসড কল দিলাম আবার, তার 15 মিনিট পরে আবার একটা মিসড কল। এইবার দেখলাম রিং ব্যাক হচ্ছে, আমার কাছে ফোন আসছে। আমার হার্টবিট তখন গুনিনি, তবে 140-এর নিচে ছিল না, এবং আমি বুঝতে পারছিলাম না আমি কী করা উচিত, ধরা উচিত কি ধরা উচিত নয়, কিন্তু আমার অত শক্তি ছিল না যে ওটাকে আমি ধরবো না। তো আমি ধরলাম, হ্যালো বললাম, কিন্তু উল্টো দিকে ফাল্গুনির গলা ছিল না, একজন গম্ভীর, একজন পুরুষ মানুষের গলা ছিল, এবং সে আমাকে বলল যে আপনি কি এই নাম্বারটা চেনেন? বললাম না। বললো, দেখুন চেনেন কি চেনেন না জানি না, তবে আর একবার যদি ফোন করেন তাহলে কিন্তু আপনার নম্বরটা আমরা থানায় দেবো, অলরেডি কথা বলা রয়েছে, বলে ফোনটা কেটে দিল। আমার বয়স তখনও 16-র কোঠায়, মাধ্যমিক হয়েছে সবে। পুলিশের ভয় যে কী ভয় সেটা ওই বয়সে দাঁড়িয়ে আমি বুঝেছিলাম একমাত্র। অসম্ভব ভয় পেয়ে গেছিলাম। ফোন থেকে প্রথম করলাম যেটা, ওর নাম্বারটা ডিলিট করলাম, সিমটা খুলে সোজা চলে গেলাম একটা বন্ধুর বাড়িতে, কুচুদাকেও ডেকে নিলাম। ডেকে নিয়ে আমি বললাম যে আমি কী করবো এখন, যদি এখন থেকে পুলিশের গাড়ি চলে এসে আমি কী করবো, সিমটা তো বাবার নামে, কী উত্তর দেবো কাকে? যাই হোক, তো কুচুদা এবং বন্ধু মিলে আমাকে বোঝানোর চেষ্টা করলো, দেখ লোকের আর খেয়ে দে কাজ নেই, পুলিশের আর খেয়ে দে কাজ নেই, কে দুটো মিসড কল দিয়েছে তার জন্য লোকে থানায় আসবে, পাগল তুই, কিচ্ছু হবে না। আমি খুব একটা কিন্তু আশ্বস্ত হইনি ওই বয়সে, আমি বেশ ভয় ছিল, এবং পরের প্রায় 2 সপ্তাহ যখনই আমার বাড়ির সামনে কোনো গাড়ির আওয়াজ হতো আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখতাম সেটা পুলিশের গাড়ি কিনা। তো এইভাবেই আমার এই দ্বিতীয় পর্ব চলে গেল, এবং আমি 11-এ উঠে গেলাম। এর পরের পর্ব, পরের গল্প পরের পর্বে আসবে, যেখানে কী করে আমাদের নতুন করে কথা শুরু হলো, সম্পর্ক শুরু হলো, সে সমস্ত কথা বলবো। জয়েন্টের রেজাল্টের রাতের গল্পটাও বলবো সেদিন। তো আজকের গল্প এই অবধি, দেখা হবে আবার পরের রবিবার তৃতীয় পর্ব নিয়ে। আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, প্রোফাইলের আইডি রয়েছে, ডেসক্রিপশানে থাকবে, যদি কানেক্টেড থাকতে চাও থাকতে পারো। আর বলো এই সিরিজটা কেমন লাগছে। তবে সত্যি কথা আগেও বলেছি, এই সিরিজটা কিন্তু শুধুমাত্র দর্শকদের জন্য নয়, এটা আমার জন্য। যখন বুড়ো হয়ে যাব, মাথার চুল পেকে যাবে, তখন এই ভিডিওটাকে চালিয়ে কানে ওই ইয়ার প্লাগ বা যাই থাকবে তখন সেটা কানে লাগিয়ে শুনবো, ছোটোবেলাটাকে আর একবার বাঁচিয়ে তুলব। সেই জন্যই আর কি এই সিরিজ আমার। যদি তোমাদের ভালো লেগে যাও সেটা আমার কাছে এক্সট্রা অ্যাডভান্টেজ। আবার দেখা হবে পরের রবিবার, ততদিনের জন্য ভালো থেকো, ভালো রেখো।